আওয়ামী লীগকে নিয়ে নির্বাচনের শর্ত মোদির। এবং সর্বশেষ জানাবো মে জুনে রাজপথ দখলের টার্গেট আওয়ামী লীগের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আওয়ামী লীগকে নিয়ে নির্বাচনের শর্ত মোদির। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যকার আলোচনার পর প্রচার মাধ্যম সমূহের সরকারিভাবে বলা হয়, শেখ হাসিনাকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের বিষয়ে তোলা হলে নরেন্দ্র মোদি বিরূপ মনোভাব প্রকাশ করেননি। বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়টি তোলায় যেন অন্তর্বর্তী সরকারের উল্লেখযোগ্য অর্জন এবং তাতে মোদির অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ না করাই যেন সাফল্য। নরেন্দ্র মোদি ও মোহাম্মদ ইউনূসের মধ্যকার আলোচনার সম্পর্কে দেশের মানুষ অবগত নয়। সরকারিভাবে কিছু বলা হয়নি। অনেকেই অনেক রকম ধারণা করেন। এর আগে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা এবং তাদের সংগঠন জাতীয় নাগরিক পার্টির নেতারা সাবেক প্রধানমন্ত্রীকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়ে আসছিলেন। এ ব্যাপারে তারা অত্যন্ত সোচ্চারী ছিলেন। মোদির সঙ্গে আলোচনার পর সরকারও মুখ খোলেনি। তারাও শেখ হাসিনাকে ফিরিয়ে আনার দাবি তেমন একটা করছেন না। তাদের এই নীরবতাও রহস্যে ঘেরা। অধিকতর তাৎপর্যপূর্ণ ও রহস্যময় যে অতি সম্প্রতি সরকারি প্রচার মাধ্যম সহ বেসরকারি বিভিন্ন প্রচার মাধ্যমে বলা হয়েছে, শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে আলোচনা হলেও চূড়ান্ত কিছু হয়নি। রাজনৈতিক পর্যবেক্ষক মহলের মতে অবস্থাটা এমন দাঁড়িয়েছে, পরিস্থিতি বাধ্য করেছে সরকারকে বিষয়টি সম্পর্কে দেশবাসীকে অবহিত করতে। গোটা বিষয়টি সরকার যেভাবে চেপে যাচ্ছিল তাতে এরকমটা মনে হওয়াই স্বাভাবিক। প্রচার মাধ্যমে কথাবার্তা না হলে সরকার বিষয়টি সম্পর্কে নির্লিপ্তই ছিল। কিন্তু কেন এই সতর্কতা? সরকারের ভয়টা কোথায়? এখন সরকারিভাবেই বলা হচ্ছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মন্ত্রী ও এমপিদের বিচারের মুখোমুখি হতে হবে। ১.৫ শতাধিক সাবেক মন্ত্রী এমপির দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে অভিযোগপত্র প্রস্তুত করা হয়েছে। এ যাবৎ নীরব থাকার পর দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান নিজে সাংবাদিকদের ডেকে এই তথ্য দিয়েছেন। আওয়ামী লীগের ব্যাপারে সরকারের অবস্থান নিয়ে জনমনে বিভ্রান্তিমূলক ধারণা রয়েছে মনে করেই এসব তৎপরতা চালানো হচ্ছে বলে উল্লেখিত মহল মনে করেন। আওয়ামী লীগের প্রতি সরকারি মহল সহানুভূতিশীল আচরণ করছে মর্মে বৈষম্য বিরোধী ও জামায়াতে ইসলামের অভিযোগ। সরকারের অবস্থান স্পষ্ট করার জন্যই আওয়ামী লীগ বিরোধী তৎপরতা চালানো হচ্ছে। দৃশ্যমান এইসব কার্যক্রমের পাশাপাশি নেপথ্যের চিত্র ভিন্নতর। আওয়ামী লীগকে রাজনৈতিক ময়দানে নামানোর প্রস্তুতিও চলছে। আওয়ামী লীগের কর্মীরা জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে মিছিল করেছেন। গত ৪ এপ্রিলের এই ঘটনা ছাড়াও শহরের বিভিন্ন স্থানে ইদানিং বেশ বড় আকারের বিক্ষোভ করছেন তারা। আওয়ামী লীগ কর্মীরা এর আগে ঝটিকা মিছিল করেছেন। প্রেস ক্লাবের পাশেই পুলিশ কর্মকর্তার কার্যালয়ে ও রাস্তায় পুলিশ রয়েছে। তাদের সামনে মিছিল হয়, পুলিশ বাধা দেয়নি, চেষ্টাও করেনি। পুলিশের নির্লিপ্ততায় অসন্তুষ্ট সরকার ক্ষোভ প্রকাশ করে ভবিষ্যতে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে। কূটনৈতিক সূত্রে আভাস পাওয়া যায়, মোদির সঙ্গে ডক্টর ইউনূসের আলোচনায় শেখ হাসিনাকে বিচারের জন্য বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তরের দাবি জোরালোভাবে তোলাই হয়নি। বিষয়টি উঠে আসে আলোচনা প্রসঙ্গে। মোদি কর্তৃক বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে আলোচনা ক্রমে হাসিনার প্রসঙ্গ উঠে আসে। বিষয়টি ভারতের প্রধানমন্ত্রীকে বিব্রত করতে পারে মনে করেই বাংলাদেশের ভূমিকা ছিল অপেক্ষাকৃত নমনীয়। যতদূর জানা যায়, ভারতীয় নেতা বাংলাদেশে আগামীতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, বিশেষ করে অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে আগ্রহ প্রকাশ করেন। নির্বাচনে বাংলাদেশের নিবন্ধিত অন্য দলগুলোর সঙ্গে আওয়ামী লীগের অংশগ্রহণে কোনো রকম বাধা সৃষ্টি হবে না বলেও ভারতের দিক থেকে আশা প্রকাশ করা হয়। মে জুনে রাজপথ দখলের টার্গেট আওয়ামী লীগের। দেশ রূপান্তরের দ্বিতীয় প্রধান খবর, মে জুনে রাজপথ দখলের টার্গেট আওয়ামী লীগের। এই খবরে বলা হয়েছে, গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ রাজপথে নামার ছক তৈরি করেছে। আগামী মে ও জুনকে টার্গেট করে রাজপথ দখলের পরিকল্পনা দলটির নেতাকর্মীদের। আর নির্দেশনা অনুযায়ী সারা দেশে এখন ঝটিকা মিছিল বের করছেন তারা। তবে দেশ অস্থিতিশীল করার এই ঝটিকা মিছিল রুখতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পুলিশ সদর দপ্তরের তথ্য মতে গত ৩ দিনে সারা দেশ থেকে ৪,৭৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার 3 ভাগের 2 ভাগই আওয়ামী লীগের সদস্য।
এদিকে আওয়ামী লীগের মিছিল কন্ট্রোল করতে না পারলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এই প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার গাজীপুরের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও থানার নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়ালি মিটিং করেন। তিনি দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেন, আপাতত ফান্ডের সমস্যা, বিদেশ থেকে কেউ টাকা পাঠাতে পারছে না, তাই প্রতি জেলায় ঝটিকা মিছিল দিয়ে শুরু করতে হবে। নিম্ন পর্যায়ের যেসব নেতাকর্মী বিদেশে আছেন তাদের বাংলাদেশে পাঠানো হবে, এমন নির্দেশনা থাকার কথাও জানান তিনি। নকশা না মেনে গড়ে ওঠা রাজধানীর ৩,৩৮২ ভবন ভাঙা হবে। এই খবরে বলা হয়েছে, নকশা না মেনে নির্মাণাধীন ঢাকার ৩,৩৮২টি ভবনের অবৈধ অংশ ভেঙে ফেলার কার্যক্রম শুরু হয়েছে। গত সোমবার সমস্যার নগরী ঢাকা সমাধান কোন পথে শীর্ষক নগর সংলাপে একথা জানিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজুল ইসলাম। এই সময় তিনি বলেছেন, অবৈধ ভবনগুলোর নির্মাণ কাজ স্থগিত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে এবং পর্যায়ক্রমে এসব ভবনের অবৈধ অংশ ভেঙে ফেলা হবে। প্রথম ধাপে সেবার সংযোগ বিচ্ছিন্ন, ফৌজদারি মামলা দায়ের, নকশা বাতিল এবং প্রয়োজনে ভবনগুলো সিলগালা করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতিমধ্যে যারা বাড়ি করে ফেলেছেন সেগুলোর ক্ষেত্রে পরে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান রাজুক চেয়ারম্যান। তিনি বলেন, সব কাজ একসঙ্গে করা সম্ভব নয়, তবে নির্মাণাধীন ভবনে কোনো ব্যত্যয় থাকবে না সেটা নিশ্চিত করছি। রাজুকের নতুন করে প্লট বরাদ্দ দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলেও জানান মোহাম্মদ রিয়াজুল ইসলাম। আরও জানালেন, বেদখল হওয়া প্লটগুলো উদ্ধার করে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীর জন্য আবাসনের ব্যবস্থা করবেন। গত জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের সময় রাজধানীর চানখারপুলে 6 জনকে গুলি করে হত্যার ঘটনায় 8 জনকে অভিযুক্ত করে প্রসিকিউশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিশন। 24 জুলাই আগস্টে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলার এটি প্রথম পূর্ণাঙ্গ প্রতিবেদন। 195 দিন তদন্ত শেষে গত রোববার প্রতিবেদনটি জমা দেওয়া হয়। এই তদন্ত প্রতিবেদনে অভিযুক্ত ব্যক্তিরা হলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা জোনের সাবেক এডিসি শাহ আলম মোহাম্মদ আখতারুল ইসলাম, সাবেক এসি মোহাম্মদ ইমরুল, শাহবাগ থানার সাবেক পুলিশ পরিদর্শক আরশাদ হোসেন, 3 কনস্টেবল সুজন, ইমাদ হোসেন ও নাসিরুল ইসলাম। এদের মধ্যে 4 জন পলাতক। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করে এ পর্যন্ত 22টি মামলা হয়েছে। এসব মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 141 জনকে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে 54 জন গ্রেপ্তার হলেও বাকি 87 জন পলাতক। জাতীয় ন্যূনতম মজুরির সুপারিশ আজকের পত্রিকার প্রধান শিরোনাম এটি। এই সংক্রান্ত খবর অন্যান্য দৈনিকও গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, দেশের সব শ্রমিকের জন্য একটি ন্যূনতম জাতীয় মজুরি ঘোষণা, জাতীয় স্থায়ী শ্রম কমিশন ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার সহ 25 ধরনের সুপারিশ করেছে শ্রম সংস্কার কমিশন। গতকাল সোমবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে এসব সুপারিশ সংবলিত প্রতিবেদন তুলে দেন কমিশনের সদস্যরা। এই প্রতিবেদনে শ্রমিকের সংজ্ঞা পরিবর্তনের সুপারিশ করা হয়েছে। এছাড়া মহিলাকে মহিলা না বলে নারী বলা, মালিককে মালিক না বলে নিয়োগকারী বলা এবং কর্মক্ষেত্রে সহকর্মীদের তুই তুমি সম্বোধন না করার সুপারিশ করা হয়েছে। কমিশন খাত ভিত্তিক শ্রমিকদের মধ্যে গাড়ি চালকদের কাজের সময়ের সর্বোচ্চ 12 ঘন্টা নির্ধারণের কথা বলেছে। কৃষি শ্রমিকের দৈনিক মজুরি 800 থেকে 1000 করা এবং শ্রমিকদের জন্য আবাসন তহবিল গঠন, পরিবার ও সন্তানদের জন্য রেশন শপ চালু করারও সুপারিশ রয়েছে। শ্রমিকদের জন্য বেকারত্ব ভাতা চালু এবং শ্রমিকদের সামাজিক নিরাপত্তা ও কল্যাণ বিষয়ক অধিদপ্তর করার জন্য সুপারিশ করা হয়েছে। সংস্কার কমিশনের সুপারিশে সব শ্রমিকদের আইনি সুরক্ষা ও স্বীকৃতির কথা বলা হয়েছে। সর্বজনীন মাতৃত্বকালীন সুরক্ষার জন্য এই কমিশনের করার সুপারিশে বলা হয়েছে, সব নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি সবেতনে 6 মাস করার উদ্যোগ গ্রহণ করবে রাষ্ট্র। এই প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় কয়েকশো নতুন মাদক ব্যবসায়ীর তথ্য পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যারা ভিন্ন পেশার আড়ালে ঢাকা সহ
বিভিন্ন জেলা উপজেলা ও গ্রামাঞ্চলে নানা ধরনের মাদকদ্রব্য সরবরাহ করছে। ডিএনসির গোয়েন্দা সূত্র বলছে, বর্তমানে ইয়াবার পাচারও বেড়েছে। কক্সবাজার ছাড়াও সিলেট ও কুমিল্লা সীমান্ত দিয়ে ইয়াবার পাচার বেড়েছে। সংশ্লিষ্ট সংস্থার তথ্য বলছে, গত বছরের তুলনায় চলতি বছরের শুরুতে ইয়াবা, ফেন্সিডিল, বিদেশি মদ ও ইনজেক্টিং ড্রাগ জব্দের পরিমাণ বেড়েছে, যেখানে গত বছর গড়ে প্রতি মাসে 19,04,813 পিস ইয়াবা জব্দ করা হয়। চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতেই 39,85,205 পিস ইয়াবা জব্দ করা হয়। অন্যান্য মাদকদ্রব্য উদ্ধারও বেড়েছে। এছাড়া গত বছর প্রতি মাসে গড়ে মামলা হয়েছে 5,705টি। এবছর জানুয়ারিতে এই মাদকদ্রব্য সংক্রান্ত মামলা হয়েছে 6,166টি। গত বছর 7,071 জন আসামি গ্রেপ্তার হয়েছে, আর গত জানুয়ারিতেই এই সংখ্যা 7,505 জন। কর ফাঁকির কারণে 2023 সালে আনুমানিক 2,26,236 কোটি টাকার রাজস্ব হারিয়েছে বাংলাদেশ। 2012 সালে কর ফাঁকির এই পরিমাণ ছিল 96,503 কোটি টাকা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।